কি ব্যাপার মা, আপনি আর শর্মিষ্ঠা তো আজকে সারাদিন ব্যালকনিতেই কাটিয়ে দিলেন। এবার ঘরে চলুন, ডিনার করতে হবে তো, তারপর ঘুমাতেও হবে। খুব ঠান্ডা পড়েছে, আমার তো প্রচন্ড শীত করছে। আমি খেয়ে দিয়ে ঘরে আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমাবো। এই শীতের মধ্যে আর ব্যালকনিতে বসে থাকতে হবে না। চলুন চলুন, তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। না বৌমা, এখন আর ব্যালকনি থেকে উঠবো না। তুমি বরঞ্চ আমাদের খাবারটা এখানে দিয়ে যাও। এমন কথা শুনে সাথী খুবই বিরক্ত হয়। তবুও সে তার শাশুড়িমা এবং ননদের খাবার ব্যালকনিতে দিয়ে যায়। অন্যদিকে তার শ্বশুরমশাই স্বামীও ব্যালকনিতে বসে খাবার খায়। তাই বাধ্য হয়ে সাথীকেও সেখানে খাবার খেতে বসতে হয়। কিন্তু রাত্রিবেলা যখন ঘুমানোর সময় হয় তখন, এ কি বিপুল, এত রাত্রিবেলা তুমি বালিশ কম্বল নিয়ে কোথায় চললে? রাত্রি 12টা বাজে, ঘুমাতে হবে তো। কালকে আবার তোমার অফিস আছে, ঘুমিয়ে পড়ো। আরে ঘুমাতে যাচ্ছি তো। আজকে আমি, মা, বাবা আর বোন ব্যালকনিতে ঘুমাবো। একেই এত ঠান্ডা, তার উপর ঘরের মধ্যে শুলে কিরকম বদ্ধ বদ্ধ লাগছে। তাই আমরা ঠিক করেছি এই শীতের মধ্যে ব্যালকনিতেই ঘুমাবো। সারাদিন রোদের তাপে ব্যালকনি বেশ গরমও হয়ে যায়। তাছাড়া এখনো তো কনকনে ঠান্ডা পড়েনি, তাই চলো ব্যালকনিতে ঘুমাতে চলো। এরা কি পাগল নাকি? ব্যালকনিতে খাওয়া দাওয়া করা, গল্প করা সবই ঠিক আছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলা ব্যালকনিতে কি করে ঘুমাবে? ওরে বাবারে, আমার তো এমনিতেই খুব শীত করছে, আমি তো শীতে কেঁপেই মরে যাব। সাথী কিছুতেই ব্যালকনিতে ঘুমাতে যেতে চায় না, কিন্তু তার স্বামী তাকে জোর করে ব্যালকনিতে নিয়ে যায়। ব্যালকনিতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, চারিদিকে মনে হয় যেন বরফ পড়ছে, যার ফলে সাথীর খুবই কষ্ট হয়। কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবার বেশ আরাম করে ব্যালকনিতে নাক ডেকে ঘুমায়, কিন্তু সারা রাত সাথীর কিছুতেই ঘুম আসতে চায় না। উরি বাবারে, কি ঠান্ডা! যখন গরমকাল ছিল তখন কতবার বলেছি ব্যালকনিতে এসে ঘুমানোর কথা, কিন্তু কেউ তখন ঘুমায়নি। গরমের মধ্যে এসি চালালেও গরম কাটতে চাইতো না। তখন ব্যালকনিতে না ঘুমিয়ে পাগলের মতো এখন শীতকালে নাকি ব্যালকনিতে ঘুমাচ্ছে। এদেরকে পাগলা গারদে পাঠানো উচিত। এভাবেই সাথী সেদিনকার মতো সারাটা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা সূর্য উদয় হতে না হতেই তাদের ঘুম ভেঙে যায়। সাথীর পরিবারের লোকেরা সারাদিন আরাম করে, কিন্তু সাথীকে সারা বাড়ির কাজকর্ম করতে হয়। যেহেতু তার রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি, তাই তারও যেন কোনো কাজ করতে ভালো লাগে না। সে কোনো রকমে কাজকর্ম করে নিজের ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। যা দেখে তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার বৌমা, তোমার কি সারা রাত ঘুম হয়নি নাকি? এই শীতের সন্ধ্যাবেলা তুমি এখন কম্বল চাপা দিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, সব প্রতিবেশীরা বাড়িতে গল্প করতে এসেছে, ওদেরকে চা সিঙ্গারা খাওয়াতে হবে। এই শুনে সাথী বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা সিঙ্গারা তৈরি করে। সেদিন রাত্রিবেলাতেও সাথীকে বাধ্য হয়ে তার শ্বশুরবাড়ির পাল্লায় পড়ে ব্যালকনিতে ঘুমাতে হয়। কিন্তু সেদিন প্রচন্ড পরিমাণে শীত পড়ায় সাথী সারা রাত ধরে ঠকঠক করে কাঁপতে থাকে। তাই পরের দিন সাথী মনে মনে ভাবে, আজকে সব থেকে বেশি শীত পড়েছে, তাই আজকে আমি কিছুতেই রাত্রিবেলা ব্যালকনিতে ঘুমাবো না। আজকে আমি সারা ঘরবাড়ি পরিষ্কার করে ধুলো ময়লা বালি ব্যালকনিতে জমিয়ে রাখবো, যাতে কেউ রাত্রিবেলা ব্যালকনিতে ঘুমাতে না পারে। সাথী ইচ্ছা করে ঘরবাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে, আর সে ধুলো ময়লা ব্যালকনিতে জমিয়ে রেখে দেয়। রাত্রিবেলা, উফ বাবারে বাবা, ঘরে কি গরম লাগছে! শীতের মধ্যে বদ্ধভাবে একদম ঘুমানো যায় না। যাই, বালিশ কম্বল নিয়ে ব্যালকনিতে চলে যাই, তারপর সবাই মিলে আরাম করে ঘুমাবো। এই বলে শর্মিষ্ঠা এবং তার পরিবার ব্যালকনিতে ঘুমাতে যায়। এ কি মা, ব্যালকনিতে এত ধুলো আসলো কোথা থেকে? এই তো বৌদি সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করলো, তাহলে কি ব্যালকনি পরিষ্কার করতে ভুলে গেছে? না না, আমি তো ব্যালকনিও পরিষ্কার করেছি। সারাদিন এত শীতের হাওয়া বইছে, তাই হাওয়াতে হয়তো ধুলোবালি উড়ে এসেছে। আজকে মনে হয় না ব্যালকনিতে ঘুমানো যাবে, কারণ এত রাত্রিবেলা আমি তো আর ব্যালকনি পরিষ্কার করতে পারবো না। তাই আমি ঘরে ঘুমাতে গেলাম। না বৌমা, দাঁড়াও, ঘরে গিয়ে ঘুমাতে হবে না, আমি এখনই ব্যালকনিতে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমা একেবারে অবাক হয়ে যায়। গীতা দেবী এবং তার পরিবার মুখে মাস্ক চাপা দিয়ে নেয়, আর তারা ব্যালকনিতেই ধুলোর উপর মোটা করে কম্বল পেতে নেয়। মুখে মাস্ক পরে নাও বৌমা,
দেখবে নাকে ঠান্ডা হাওয়া কিংবা ধুলো ময়লা কিছুই যাবে না। আমি ব্যালকনিতে মোটা করে কম্বলও পেতে দিয়েছি, তাই গায়ে ধুলো লাগবে না। কালকে সকালবেলা উঠে তুমি কম্বলটা ধুয়ে দেবে। রাত হয়ে গেছে, দেরি করো না, ঘুমিয়ে পড়ো। শাশুড়ি মায়ের এমন বুদ্ধির কাছে বৌমা পরাস্ত হয়। তাই বাধ্য হয়ে সেদিন তাকেও নাকে মুখে মাস্ক চাপা দিয়ে এবং কম্বল গায়ে দিয়ে ব্যালকনিতেই শুয়ে পড়তে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কিন্তু একদিন যখন সাথীর পরিবারের লোকেরা বাইরে ঘুরতে যায়, তখন সাথী ইচ্ছা করে ব্যালকনির দরজা জাম করে রেখে দেয়। তাই রাত্রিবেলা যখন ব্যালকনিতে ঘুমানোর সময় হয়, তখন তারা কেউ কিছুতেই ব্যালকনির দরজা খুলতে পারে না, যার ফলে তারা খুবই বিরক্ত হয়ে ওঠে। আপনারা কেন এই দরজাটা ধরে টানাটানি করছেন? আমি অনেকবার চেষ্টা করেছি, দরজা কিছুতেই খুলছে না। আজকে কোনো মতেই ব্যালকনিতে ঘুমানো যাবে না। চলুন আমরা ঘরে গিয়ে ঘুমাই। এমনিতেও আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর আপনাদের প্রত্যেকেরই হাঁচি কাশি হচ্ছে। ব্যালকনিতে ঘুমানো ছেড়ে দিন। তুমি একদম বড় বড় কথা বলবে না। আমরা ব্যালকনিতেই ঘুমাবো। ব্যালকনির দরজা খুলছে না তো কি হয়েছে? আমাদের জানালাগুলো অনেক বড় বড়। আমরা জানালা টপকে ব্যালকনিতে গিয়ে ঘুমাবো। এই বলে সাথীর শ্বশুরবাড়ির লোকেরা জানালা টপকে ব্যালকনিতে চলে যায়। কিন্তু সাথী কিছুতেই আজকে ব্যালকনিতে ঘুমাতে চায় না। আজকে আমাকে একটু ল্যাপটপে কাজ করতে হবে। আমার বোনের কলেজে প্রজেক্ট সাবমিশন আছে, তাই ওর কাজগুলো আমাকে করতে হবে। আমি সারা রাত জেগে কাজ করব। আর আপনি তো জানেন আপনার ছেলের ল্যাপটপে বেশিক্ষণ চার্জ থাকে না, তাই আজকে আমি ঘরে গিয়ে ল্যাপটপ চালাবো। আপনারা বরঞ্চ ব্যালকনিতে ঘুমিয়ে পড়ুন, আমি আজকে ঘরেই থাকবো। এই বলে সাথী তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। আমি ঘরের দরজা বন্ধ করলাম। কালকে সকাল 10টার আগে আমি কিছুতেই দরজা খুলবো না। কেউ কিছু বললে বলবো কানে হেডফোন লাগিয়ে কাজ করছিলাম, তাই কিছু শুনতে পাইনি। এবার আমি আরাম করে ঘুমাই। কতদিন পর আমি গরম গরম কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমাবো। এভাবেই সাথী সেদিন আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমায়। কিন্তু তার ননদও কিছু কম নয়। সে রাত্রিবেলা যখন জানালা টপকে বাথরুমে যায়, তখন সে তার বৌদির ঘরের বাইরে থেকে বীভৎস জোরে নাক ডাকার আওয়াজ শুনতে পায়। ওরে বাবারে, বৌদি কি নাক ডাকছে? নাসিকা গর্জনের শব্দে পুরো পাড়ার ঘুম ভেঙে যাবে। বৌদি আমাদের বলল ল্যাপটপে নাকি প্রজেক্ট করতে হবে। যত সব মিথ্যে কথা, যাতে ব্যালকনিতে ঘুমাতে না হয় তাই এসব নাটক করেছে। আর এখন আবার ঘরে আরাম করে ঘুমাচ্ছে। ঘুম বার করে দেব। এই বলে শর্মিষ্ঠা তার ফোনে বৌদির নাক ডাকার আওয়াজ রেকর্ড করে। পরের দিন সকালবেলা যখন সবাই একসাথে ব্যালকনিতে চা খেতে বসে, তখন শর্মিষ্ঠা সেই রেকর্ড চালিয়ে দেয়। একদম মিথ্যা কথা বলবে না শর্মিষ্ঠা, এটা মোটেই আমার নাক ডাকার আওয়াজ নয়। তোমরা ব্যালকনিতে ঘুমাচ্ছ আর আমি ঘরে গিয়ে নাক ডাকিয়ে ঘুমাবো? এটা আবার হতে পারে? তুমি ভুল শুনেছ। বৌমা, তুমি ভালো করেই জানো আগে আমাদের গ্রামে বাড়ি ছিল, আর এখন ছেলের পাল্লায় পড়ে শহরে ফ্ল্যাট কিনে এসেছি। কিন্তু এরকম বদ্ধ ফ্ল্যাটে আমরা থাকতে পারি না, ঘুমাতেও পারি না। সেই কারণে আমরা ব্যালকনিতে খোলা হাওয়ায় আরাম করে ঘুমাই। তাই তোমাকেও কিন্তু আমাদের সাথে ব্যালকনিতে ঘুমাতে হবে, কারণ আমরা চাই না তোমারও এরকম বদ্ধ ফ্ল্যাটে থাকার বদ অভ্যাস হয়ে যাক। শাশুড়ি মায়ের কথা শুনে সাথী আর কোনো প্রতিবাদ করতে পারে না। শীতকালে প্রত্যেক দিন রাত্রিবেলাতে সে তার পরিবারের সাথে ব্যালকনিতেই ঘুমায়। কিন্তু দিনের পর দিন ঠান্ডার মধ্যে সাথীর খুব শরীর খারাপ করে। একদিন, বৌমা, আমরা পাড়ার সব বয়স্ক মহিলারা মিলে ঠিক করেছি শীতকালে আমরা পার্কে গিয়ে আগুন জ্বালিয়ে পিকনিক করব। আর হ্যাঁ, আমার মেয়েরও আজকে বাড়ি ফিরতে দেরি হবে। তোমার শ্বশুর মশাই আর তোমার স্বামীও কিন্তু দেরি করে ফিরবে, তাই তুমি দরজা বন্ধ করে সাবধানে থাকবে, কেমন? এই বলে গীতা দেবী সন্ধ্যাবেলা পিকনিক করতে চলে যায়, আর সাথী বাড়িতে একা থাকে। দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টা এভাবেই কেটে যায়। সেদিন রাত্রিবেলা যখন সাথীর পরিবারের লোকেরা বাড়িতে ফিরে আসে, তখন তারা দেখে যে সাথী ব্যালকনিতে বসে আরাম করছে। কিন্তু ব্যালকনির অবস্থা দেখে তারা একেবারে অবাক হয়ে যায়। এ কি বৌমা, তুমি আমাদের ব্যালকনির অবস্থা এরকম করেছো কেন?
আমি আমাদের ফ্ল্যাটের ব্যালকনিটা একটু আপডেট করে নিয়েছি। আপনারা যখন আজকে সন্ধ্যাবেলা বাড়ি ছিলেন না, তখন আমি ইন্টেরিয়ার ডিজাইনারের লোক ডেকে এনেছিলাম। তারাই আমাদের ব্যালকনি এত সুন্দর করে দিয়ে চলে গেছে। আসলে সাথী তাদের ব্যালকনির চারিপাশটা কাঁচ দিয়ে ঢাকা দিয়ে দেয়, ব্যালকনিতে হিটারের ব্যবস্থা করে, এমনকি ব্যালকনির একটা পাশে বারবিকিউয়ের জায়গা করা হয়। ব্যালকনিতে বড় বড় গদি পাতা থাকে, বড় বড় মোটা মোটা কম্বল থাকে। এত সুন্দর ব্যালকনি সাজানো গোছানো দেখে তার পরিবারের লোকেরা খুবই অবাক হয়। কিন্তু বৌদি, তুমি আমাদের ব্যালকনি এরকম ভাবে চেঞ্জ করে দিলে কেন? তুমি তো ভালো করেই জানো আমরা খোলা হাওয়া ছাড়া ঘুমাতে পারি না। এবার আমরা কি করে ঘুমাবো এখানে? তোমাদের এই শীতের মধ্যে খোলা হাওয়ায় ঘুমানোর চক্করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর তোমাদেরও কিন্তু ঠান্ডা লাগছে। তোমাদের চোখ সবসময় লাল হয়ে আছে, কিন্তু তবুও তোমরা কোনো কথা শুনবে না। তোমাদের পাল্লায় পড়ে আমাকেও ব্যালকনিতে ঘুমাতে হচ্ছে। তোমরা হয়তো গ্রামে থাকতে বলে খোলা হাওয়ায় তোমাদের ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু আমি তো শহরের মেয়ে, তাই আমার কিন্তু এরকম অভ্যাস নেই। আমি আমাদের ব্যালকনিটা খুব সুন্দর করে আপডেট করেছি। এবার থেকে তোমাদের যদি ব্যালকনিতে ঘুমাতে হয় তোমরা ঘুমাও। এই ব্যালকনিটা খুব একটা খারাপ নয়, এখানে ঘুমালে কিন্তু তোমাদের ঠান্ডাও লাগবে না। সাথীর কথার উপরে কেউ আর কোনো কথা বলতে পারে না, কারণ সেই ব্যালকনিটা দেখতে সত্যিই খুবই সুন্দর লাগে। সেদিন রাত্রিবেলা যখন সবাই সেই ব্যালকনিতে ঘুমায়, তখন প্রত্যেক দিনের তুলনায় আজকে তাদের যেন বেশি ভালো ঘুম হয়। বৌদি, তুমি আমাদের কথা চিন্তা করে শুধুমাত্র নিজের টাকা খরচা করে আমাদের ব্যালকনিটা এত ভালো করে তৈরি করে দিয়েছো, কিন্তু আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি বলো? সত্যিই তো, এই শীতের মধ্যে কনকনে হাওয়ায় তোমাকে আমাদের সাথে ব্যালকনিতে ঘুমাতে হয়েছে। আই এম সরি বৌদি। এই শুনে সাথী তাদের ক্ষমা করে দেয়। তারপর থেকে ব্যালকনিতে ঘুমাতে কারোরই কোনো অসুবিধা হয় না। তারা আনন্দে শীতকাল অতিবাহিত করে। ঋত্বিকা তার 10 বছরের মেয়ে বাবলির সঙ্গে বাস করত। ঋত্বিকার স্বামী মোহনলাল একটা পথ দুর্ঘটনার ফলে মারা গিয়েছিল। তারপর থেকে ঋত্বিকা তার একমাত্র মেয়েকে মানুষ করার জন্য লোকের বাড়িতে কাজ করা শুরু করেছিল। ঋত্বিকা পিয়ালি নামে এক ধনী মহিলার বাড়িতে কাজ করত। তার মাসিক বেতন খুব একটা বেশি না হওয়ায় খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়েই তাদের জীবন কাটছিল। কিন্তু সে যথাসম্ভব তার মেয়ে বাবলির উপর দারিদ্রতার প্রভাব যাতে না পড়ে সেই চেষ্টাই করত। একদিন সকালবেলা, বাবলি, আমি কাজের বাড়িতে যাচ্ছি, তুই সময় মতো স্কুলে চলে যাস কেমন? আর হ্যাঁ, পান্তা ভাত আর আলু ছানা রাখা আছে, খেয়ে নিবি। মা, আজকে আমি পান্তা ভাত আর আলু ছানা খাবো না। রোজ রোজ তো আমি পান্তা ভাত খাই, আজকে আমি লুচি আলুর দম খাবো। আজকে আমার লুচি আলুর দম খাওয়ার খুব ইচ্ছা করছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য লুচি আলুর দম বানিয়ে দাও। লুচি আলুর দম এখন? কিন্তু এখন তো আমাকে কাজের বাড়িতে যেতে হবে রে মা, আজকে এমনিতেই উঠতে দেরি হয়ে গেছে আমার। তুই তো জানিস সময় মতো কাজের বাড়িতে না গেলে মেম সাহেব খুব রাগ করে, আর আমাকে আবার খুব বকাবকিও করে। কিন্তু মা, আজকে তো আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনের দিনও এমন করবে? এ বাবা, আজকে তো জন্মদিন, আমি তো ভুলেই গিয়েছিলাম রে মা, আমার মাথায় একদম ছিল না। তুই রাগ করিস না রে, এই নে, এই 10 টাকাটা ধর, আর সামনের মদনের দোকান থেকে লুচি আলুর দম কিনে খেয়ে নে। না, আমি দোকানের লুচি আলুর দম কিনে খাবো না, আমি তোমার হাতের লুচি আলুর দম খাবো। তোমার মতো টেস্টি লুচি আলুর দম কেউ বানাতে পারে না, তুমি আমাকে বানিয়ে দাও, আমি কিচ্ছু জানি না। কিন্তু এখন তো একদমই সময় নেই রে মা। আচ্ছা, তুই মন খারাপ করিস না, আমি তোর জন্য লুচি আলুর দম বানিয়ে দিচ্ছি। এই বলে ঋত্বিকা লুচি আলুর দম বানানোর সরঞ্জাম কিনতে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হেঁটে হেঁটে যেতে যেতে ঋত্বিকা মনে মনে খুবই আশঙ্কা প্রকাশ করছিল, এই ভেবে দেরি করে কাজে গেলে মেম সাহেব তো খুবই রেগে যায়, আজকে জানি না কি বলবে। কিন্তু আমি তো প্রত্যেক দিনই ঠিক সময় কাজে যাই, একদিন যদি দেরি হয় মেম সাহেব হয়তো কিছু বলবে না, আর যদিও বা কিছু বলে আমি আমার মেয়ের জন্য চুপ করে শুনে নেব সব। আজকে আমার মেয়ের জন্মদিন, আমি কিছুতেই ওকে উদাস করতে পারবো না। ঋত্বিকা বাজার থেকে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কিনে নিয়ে এসে বাবলির জন্য তাড়াতাড়ি করে লুচি আলুর দম তৈরি করে ফেলে। এই নে মা, তোর লুচি আলুর দম রেডি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এবার আসছি।
মা, তুমি লুচি আলুর দম খাবে না? তুমি দাঁড়াও, আমি একটা প্লাস্টিকে করে তোমাকে দুটো লুচি আলুর দম প্যাক করে দিচ্ছি। তুমি কাজের বাড়িতে গিয়ে সময় পেলে খেয়ে নেবে। আরে না না, তুই খেয়ে নে। বাবলি তার মায়ের কোনো কথা শোনে না। সে রান্নাঘরে এসে লুচি আর আলুর দম খোঁজে তার মাকে প্যাকেটে করে দেবে বলে, কিন্তু সে দেখে যে রান্নাঘরে লুচি আলুর দম নেই। আসলে ঋত্বিকার কাছে বেশি টাকা ছিল না যেটা দিয়ে সে তাদের দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে লুচি আলুর দম তৈরি করতে পারত। তাই সে খুবই কম উপকরণ দিয়ে বাবলির জন্য লুচি আলুর দম তৈরি করেছিল। বাবলি সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে বাইরে আসে, কিন্তু সে দেখে ততক্ষণে তার মা সেখান থেকে চলে গেছে। ঋত্বিকা খুবই তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে কাজের বাড়িতে এসে পৌঁছায়। ঋত্বিকাকে দেখেই তার মেম সাহেব পিয়ালি রাগে গর্জাতে শুরু করে। এসে গেছিস মহারানী? আজকে তো না এলেই পারতিস, কি দরকার ছিল কাজে আসার? কটা বাজে দেখ তো চোখ দিয়ে ভালো করে। ক্ষমা করবেন মেম সাহেব, আজকে আমার আসতে দেরি হয়ে গেছে। এই, এসব ডায়লগ মারা বন্ধ কর তো। ক্ষমা করবেন মেম সাহেব, আজকে আমার আসতে দেরি হয়ে গেছে। তুই জানিস আজকে তুই দেরি করে এসেছিস বলে আমার বস শুধু ফল আর দুধ খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমার মেয়েটাও স্কুলের টিফিন বক্সে শুধু ফল নিয়ে গেল। তোর এসব নিয়ে কোনো ভাবনা আছে? তোর ভরসায় থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে দেখছি। না মেম সাহেব, আসলে আজকে আমার মেয়ের জন্মদিন, আর ও লুচি আলুর দম খাওয়ার জন্য খুবই জেদ করছিল। ওর জন্য লুচি আলুর দম বানাতে গিয়েই আমার আসতে দেরি হয়ে গেছে। ওরে বাবা, তোর তো দেখছি বিরাট ব্যাপার। সকাল সকাল তুমি মেয়ের জন্য লুচি ভেজে এলে, আলুর দম বানিয়ে এলে। তুই তো দেখছি ভালোই নাটক করতে পারিস। এমনি সময় তো নাকি কাঁদিস আমরা খুব গরিব, আমরা খুব গরিব। গরিবরাও যে লুচি আলুর দম খায় আমার তো জানা ছিল না। তুই তোর মেয়েকে লুচি আলুর দম খাইয়ে এলি, আর এদিকে আমার মেয়েটা না খেয়ে স্কুলে গেল। গরিবের আবার কিসের জন্মদিন? হ্যাঁ, ক্ষমা করবেন মেম সাহেব, এমন ভুল আর কোনোদিনও হবে না। আমি এবার থেকে সময়ের আগেই কাজে চলে আসব। তোকে আমি এমন ভুল করার আর সুযোগ দেব, তারপর তো তুই এমন ভুলটা করবি। আমি অন্য একটা কাজের মেয়ের সঙ্গে কথা বলেছি, এই মাসের আর 2-3 দিন বাকি আছে। এই 2-3 দিন কাজটা করে নে, তারপর তোর যত টাকা বাকি আছে হিসাব করে নিয়ে চলে যাবি। আমি তোকে আর কাজে রাখবো না। মেম সাহেব, এমন করবেন না। সামান্য একটা ভুলের জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না। আপনি আমাকে কাজ থেকে বের করে দিলে আমাদের সংসার কিভাবে চলবে? আমার একটা মেয়ে আছে, আপনি ওর কথাটা একবার ভাবুন অন্তত। এই দেখ, বেশি ন্যাকামি করলে এখনই বাড়ি থেকে বের করে দেব। যা, তাড়াতাড়ি ঝটপট কাজ কর। ঋত্বিকা আর কিছু না বলে বাড়ির কাজে লেগে পড়ে। সারাদিন খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে সে সময় কাটায়। সন্ধ্যাবেলা সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তাকে বাড়ি ফিরে আসতে দেখে বাবলি তার কাছে ছুটে আসে। মা, তুমি এসে গেছো? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি সকালবেলায় লুচি আলুর দম না খেয়ে চলে গেলি কেন? আজকে আমার কাজে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল রে মা, তাই জন্য। তুই বল, লুচি আলুর দম খেয়েছিলি তো সকালবেলা? খেতে কেমন হয়েছিল? তোর ভালো লেগেছে তো? হ্যাঁ মা, তোমার হাতের লুচি আলুর দম কি কখনো খারাপ হতে পারে? কিন্তু আমি একা একা লুচি আলুর দম খাইনি। এই দেখো, আমি 2টো লুচি তোমার জন্য রেখেছি। নাও মা, তুমি এই 2টো লুচি আর আলুর দম খেয়ে নাও, দেখো খুব ভালো হয়েছে। তুই আবার আমার জন্য কেন রেখেছিস? আমি তো তোর জন্য বানিয়েছিলাম রে মা। আমি খাবো না, তুই খেয়ে নে। মা, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। সকালে বেশি কিছু ছিল না বলে তুমি বেশি করে লুচি আলুর দম বানাতে পারোনি, আর আমি তোমাকে লুচি আলুর দম খাওয়ার জন্য জোর করব বলে তুমি আমাকে না বলেই কাজে চলে গিয়েছিলে। ওরে বাবা, আমার মেয়েটা তো দেখছি বেশ ভালোই বুঝতে শিখেছে। হ্যাঁ মা, আমি সব বুঝি। তুমি কি মনে করেছো আমি কিচ্ছু বুঝি না? মা জানো, আজকে আমি স্কুলে গিয়েছিলাম, আমার বন্ধুরা সবাই বলেছে তোমার হাতে লুচি আলুর দম খাবে। তুমি এই মাসে যখন কাজের বাড়ি থেকে টাকা পাবে তখন আমার বন্ধুদের জন্য অনেক অনেক লুচি আলুর দম তৈরি করবে। আমি আমার বন্ধুদেরকে আমার জন্মদিনের জন্য ট্রিট দেব। এটা শুনে ঋত্বিকার মন খুব খারাপ হয়ে যায়। না রে মা, এই মাসের টাকাটা একদম খরচ করা যাবে না, কারণ এই মাসের টাকাটা দিয়ে আমাদেরকে অনেকদিন সংসার চালাতে হবে। আজকে আমি দেরি করে কাজে গিয়েছিলাম বলে আমার মেম সাহেব আমাকে কাজ থেকে বের করে দেবে বলেছে। 3-4 দিন পরে মাস শেষ হয়ে গেলে আমাকে আর রাখবে না। মা, এসব আমার জন্য হয়েছে। আমি যদি লুচি আলুর দম খাওয়ার জন্য জেদ না করতাম তাহলে এরকম হতো না। আমি খুব খারাপ।
না রে মা, এরকম বলিস না। তুই একদম চিন্তা করবি না, তুই দেখবি আমি সব ঠিক করে নেব। কোনো না কোনো ভাবে আমি নতুন একটা কাজ পেয়ে যাব। তবে হ্যাঁ, কাজ খুঁজতে হয়তো সময় লাগবে। মা, তুমি আর লোকের বাড়িতে কাজ করতে যাবে না, কারণ বড় লোকেরা গরিবদেরকে মানুষ বলে মনে করে না, গরিবদেরকে ওরা সবসময় ছোট করে। তুমি নিজের কোনো ব্যবসা শুরু করো। নিজের ব্যবসা করলে কেউ তোমাকে কোনো কথা শোনাতে পারবে না। নিজের ব্যবসা? আমি আবার কিসের ব্যবসা করব রে? তুই এখন ছোট, তাই তোর মুখে যা আসছে তুই সেটাই বলছিস। ব্যবসা করার জন্য অনেক টাকার দরকার, আমি অত টাকা কোথায় পাবো? আর সবচেয়ে বড় কথা, আমি কিসেরই বা ব্যবসা করব? মা, আমি ছোট হতে পারি, কিন্তু তুমি একবার আমার কথা শুনে দেখো, সবকিছু খুব ভালো হবে। তুমি কিসের ব্যবসা করবে আমি বলবো? তুমি? হ্যাঁ, এই তো লুচি আলুর দম। তুমি লুচি আলুর দম বানিয়ে বিক্রি করো। তোমার হাতের লুচি আলুর দম খেতে খুবই সুস্বাদু হয়। তুমি দেখবে তোমার কাছ থেকে সবাই লুচি আলুর দম খাবে। বাবলির কথা শুনে ঋত্বিকা খুবই খুশি হয়। সে ভাবতেও পারেনি তার 10 বছরের মেয়ে এতটা বুদ্ধিমান। ঋত্বিকা পরের দিন কাজের বাড়িতে যায়। কি রে, তুই আজকেও দেরি করে কাজে এলি? তোদের গরিবদের স্বভাব খুব বাজে। তোর গায়ে কি মানুষের চামড়া নেই? এত কিছু বলি তবুও কি তোর গায়ে লাগে না? এই জন্যই কালকে তোকে বলা হলো যে তোকে আমি আর কাজে রাখবো না, তবুও তোর শিক্ষা হলো না। আমার শিক্ষা হয়ে গেছে মেম সাহেব, আর আমি আজকে আপনার বাড়িতে কাজ করতে আসিনি। আমি কাজটা ছেড়ে দিতে এসেছি। আপনি আমাকে কাজ থেকে বের করে দেবেন বলেছিলেন না? আপনার কাজ থেকে বের করে দেওয়ার আগেই আমি আপনার কাজটা ছেড়ে দিচ্ছি। আপনি এই মাসের টাকাটা আমাকে দিয়ে দিন। এটা শুনে পিয়ালি খুবই রেগে যায়। বাবা, গরিবদের তো ভালোই তেজ আছে দেখছি। এত অহংকার কিসের রে বাবা? তুই কি ভেবেছিস তুই এরকম বললে আমি বুঝি তোর কাছে হাত জোড় করে বলবো যে আমার বাড়িতে কাজ কর? আমিও দেখি তোর সংসার চলে কিভাবে। দুদিন পর কাঁদতে কাঁদতে এসে বলিস না যেন আমার মেয়েটার খাওয়া হচ্ছে না, দয়া করে আমাকে কাজে রাখো। পিয়ালি এরকম ভাবে ঋত্বিকাকে আরো অনেক কথা শোনায়, কিন্তু ঋত্বিকা তার কোনো কথার উত্তর দেয় না। পিয়ালি ঋত্বিকার বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দেয়। ঋত্বিকা সেই টাকা নিয়ে পরের দিনই লুচি আলুর দমের ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে নিয়ে আসে। কিন্তু ঋত্বিকা তার নিজস্ব ব্যবসা শুরু করতে খুব ভয় পাচ্ছিল, কারণ পিয়ালির কথাগুলো তার মনে খুব আঘাত করেছিল। বাবলি, আমার খুব ভয় করছে রে মা। আমি তো কাজটা ছেড়ে দিলাম আর সব টাকা ব্যবসাতে লাগিয়ে দিচ্ছি। যদি ব্যবসায় লাভ না হয়ে ক্ষতি হয় তাহলে তো আমি অনেক বিপদে পড়ব। মা, তুমি এসব ভুলভাল চিন্তা করো না। তোমার হাতের লুচি আলুর দম যে একবার খাবে সে বারবার খেতে আসবে। আমি জানি তো। তুমি উপরওয়ালার নাম করে ব্যবসা শুরু করো, দেখবি সব ঠিক হবে। ঋত্বিকা তার ছোট মেয়ের মুখ থেকে এরকম উৎসাহজনক কথা শুনে মনে জোর পায়। সে লুচি আলুর দমের প্রয়োজনীয় সরঞ্জাম ঠেলাগাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথম দিন বাবলিও তার মায়ের সঙ্গে যায়। ঋত্বিকা খুবই সুস্বাদু লুচি ও আলুর দম তৈরি করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার দোকানে ভিড় বাড়তে থাকে। প্রথম দিন তার তৈরি করা সমস্ত লুচি আলুর দম বিক্রি হয়ে যায়। সে পরের দিন আরো বেশি পরিমাণে লুচি আলুর দম তৈরি করে। তার তৈরি করা লুচি আলুর দমের স্বাদ বাজারের অন্যান্য খাবারের স্বাদকে হার মানায়। কয়েক মাসের মধ্যেই ঋত্বিকার ব্যবসা ফুলে ফেপে ওঠে। একদিন পিয়ালি ঋত্বিকার দোকান থেকে লুচি আলুর দম কিনতে আসে। ওরে বাবারে, লুচি আলুর দম কেনার জন্য লম্বা লাইন দিতে হবে? বাবারে বাবা, লুচি আলুর দম খাওয়ার জন্য যে মানুষ এত লম্বা লাইন করতে পারে আমার জানা ছিল না। কেমন লুচি আলুর দম করে রে বাবা, দেখতেই হবে খেয়ে। পিয়ালি প্রায় 1 ঘন্টা ধরে ভিড় ঠেলাঠেলি করার পর ঋত্বিকাকে দেখতে পায়। সে ঋত্বিকাকে দেখে অবাক হয়ে যায়। এ কি ঋত্বিকা, তুই এখানে? এই লুচি আলুর দমের দোকানটা তাহলে তোর? ওরে বাবা, তুই এত তাড়াতাড়ি এত উন্নতি কিভাবে করলি রে? সব জায়গায় শুধু তোরই লুচি আলুর দমের প্রশংসা হচ্ছে। সবই উপরওয়ালার কৃপা। তবে আমার উন্নতির পেছনে কিছুটা হলেও আপনার হাত আছে। আপনি যদি আমাকে কাজ থেকে না বের করে দিতেন তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আচ্ছা ম্যাডাম, কটা লুচি আলুর দম হবে আগে থেকে বলতে হবে, কারণ আজকে দোকানের চাপ অনেক বেশি আর লুচি আলুর দম তৈরি হতে সময় লাগবে। আপনি টাকাটা আগে পেমেন্ট করে দিন। ঋত্বিকার সাফল্য দেখে পিয়ালি তেলে বেগুনে চলে ওঠে। ঋত্বিকার কথাগুলো পিয়ালির গায়ে চাবুকের মতো আঘাত করেছিল।
সে লুচি আলুর দম না কিনেই সেখান থেকে চলে যায়। ঋত্বিকা আর কোনো দিকে ফিরে তাকায় না, সে আরো বেশি পরিশ্রম করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সে সমাজের সফল ব্যক্তির তকমা পায়।